আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগের বিষয়বস্তু হলো ভারতীয় ভোট ব্যবস্থা। তো এই ভারতীয় ভোট ব্যবস্থা সম্পর্কে জানার আগে আমরা কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করে নেব। কোন ভোটে ভোট দিতে যাচ্ছি আমরা, এটা দিতে যাওয়ার আগে আমরা কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করে নেব। ভারতীয় সংবিধান অনুযায়ী ভারত হলো ফেডারেল স্ট্রাকচার। এই ফেডারেল স্ট্রাকচার দুই ভাবে বিভক্ত, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং একটা স্টেট গভর্নমেন্ট। এই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট মিলেই তৈরি হয়েছে আমাদের ভারতীয় সংবিধান। পার্লামেন্ট হলো ইন্ডিয়ান সুপ্রিম লেজিসলেচার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। পার্লামেন্ট অফ ইন্ডিয়া দুটো কক্ষ নিয়ে তৈরি হয়, রাজ্যসভা আপার হাউস এবং লোকসভা লোয়ার হাউস। পার্লামেন্টের এই দুটি কক্ষ মিলেই ভারতীয় আইন প্রণয়ন হয়। রাষ্ট্রপতি দ্বারা স্বাক্ষর হওয়া আইনেই গোটা ভারতবর্ষে প্রচলিত থাকে। ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যসভাতে সর্বোচ্চ 250টি আসন সংরক্ষিত আছে, তবে বর্তমানে 245 জন মেম্বার আছে। তেমনি লোকসভাতে 552টি আসন সংরক্ষিত থাকলেও বর্তমানে 545 জন মেম্বার আছে। রাজ্যসভা এবং লোকসভার সমস্ত মেম্বাররা দিল্লিতে অবস্থিত এই পার্লামেন্টে আইন বিষয়ক আলোচনা করে থাকেন এবং এটা রাষ্ট্রপতির তত্ত্বাবধানে হয়ে থাকে। অধিবেশন ডাকা এবং বিলুপ্তি এই দুটোর ক্ষমতাই রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে। এরপর আমরা আলোচনা করব লোকসভায় 545 জন মেম্বার কিভাবে নিযুক্ত হন। তার আগে দেখে নিই ভারতে কয় রকমের ইলেকশন আমরা দেখতে পাই। একটা হচ্ছে সাধারণ নির্বাচন, যেটাকে বলে লোকসভা ইলেকশন, একটা রাজ্যসভা ইলেকশন এবং একটা স্টেট অ্যাসেম্বলি ইলেকশন। তো লোকসভা ইলেকশন সম্পর্কে আমরা আলোচনা করব। লোকসভা ইলেকশন মোটামুটি প্রত্যেক 5 বছর ছাড়া ছাড়াই হয়। ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1951 থেকে 52 সালে। 545টা সাধারণ লোকসভা ইলেকশন সিটের দুটো অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য রিজার্ভ থাকে। তাহলে 543টা সিট আমরা প্রত্যক্ষভাবে ভারতের এলিজিবল ভোটাররা ভোট দিয়ে মেম্বার অব পার্লামেন্ট নির্বাচিত করি। দিল্লিতে 7টা এমপি সিট এবং উত্তরপ্রদেশে 80টা এমপি সিট রয়েছে, অর্থাৎ উত্তরপ্রদেশে ভারতবর্ষের সর্বোচ্চ লোকসভার সিট রিজার্ভ রয়েছে। লোকসভার সিটের সংখ্যাটা সেই রাজ্যের জনগণের সংখ্যার উপর নির্ভর করে। ভোট হওয়ার পর যে পার্টি 50% উপর সিট পায় সেই পার্টিরই সরকার গঠিত হয়। 104 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যে দুটো অ্যাংলো ইন্ডিয়ান নমিনেটেড সিট ছিল এমপির জন্য, সেটা অ্যাবলিস্ট করা হয়েছে। 50% অর্থাৎ 272টার উপরে যে সিট পাবে, মেজরিটি হবে, সেই প্রাইম মিনিস্টার সেই পার্টি তৈরি করবে। তো এটা গেল লোকসভা নিয়ে। এরপর আমরা আলোচনা করব রাজ্যসভার ইলেকশন নিয়ে। তো রাজ্যসভাকে বলা হয় উচ্চকক্ষ। পার্লামেন্টের উচ্চকক্ষ এই রাজ্যসভাকে বলা হয়। এই রাজ্যসভার মেম্বাররা কিন্তু এই লোকসভার মতো নাগরিক দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন না। রাজ্যসভার মেম্বাররা এমএলএ দ্বারা নির্বাচিত হন। রাজ্যসভার 250টা সিটের মধ্যে 238টা সিট রাজ্য থেকে নির্বাচিত হন এবং 12টা সিট অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। তবে শর্ত থাকে এটাই যে এই 12 জনকে আর্ট, সায়েন্স, লিটারেচার বা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত থাকতে হবে। যেমন রাজ্যসভা থেকে নমিনেশন পেয়েছিলেন সচিন টেন্ডুলকার এবং রেখা। বিভিন্ন রাজ্যের রাজ্যসভার সিট কতগুলো হবে সেটা নির্ভর করে ওই রাজ্যের জনসংখ্যার উপর। রাজ্যসভার মেম্বারদের কার্যকাল 6 বছর হলেও প্রতি 2 বছর অন্তর 1/3 সিটের আবার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত এমএলএরা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট দ্বারা এই রাজ্যসভার মেম্বারদের নির্বাচিত করেন। তবে 2024 সালে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা ওই 12 জন যে প্রেসিডেন্ট দ্বারা অ্যাপয়েন্টেড হতেন সেটা কিন্তু অ্যাবলিস্ট করা হয়েছে। এরপর আমরা আলোচনা করব বিধানসভা নিয়ে, অর্থাৎ স্টেট অ্যাসেম্বলি ইলেকশন। এটা একটা রাজ্যের নির্বাচন। বিধানসভা দ্বারা নির্বাচিত প্রতিনিধিকে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলা হয়। এই এমএলএর সংখ্যাটাও প্রত্যেকটা রাজ্যে কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে এবং এটা নির্ভর করে পপুলেশনের উপর। যেমন পশ্চিমবঙ্গে টোটাল বিধানসভার সিটের সংখ্যা হলো 294 এবং এদের কার্যকালও কিন্তু 5 বছর হয়। লোকসভা নির্বাচন যেমন সারা দেশ জুড়ে একসাথেই হয়ে থাকে, তেমনি বিধানসভা নির্বাচন কিন্তু প্রত্যেকটা সময় নির্দিষ্ট রাজ্যে আলাদা আলাদাভাবে হয়ে থাকে। এইভাবে এমএলএ নির্বাচিত হওয়ার পর যে পার্টির এমএলএর সংখ্যা 50%-এর বেশি থাকে সেই পার্টির থেকেই একজন চিফ মিনিস্টার নির্বাচিত হয়ে থাকেন। এই নির্বাচনে একটি প্রশ্ন হলো, যদি কোনো পার্টি 50%-এর বেশি সিটে নির্বাচিত না হয় তখন কি হবে? এই রকম একটি ঘটনা ঘটেছিল 2013-তে দিল্লি বিধানসভা ইলেকশনে। এই 2013-তে দিল্লি বিধানসভা ইলেকশনে যারা মেজর পার্টি ছিল, যেমন বিজেপি 31টা, আম আদমি পার্টি 28টা এবং কংগ্রেস 8টা, ফলে
70টা সিটের মধ্যে কেউই মেজরিটি পায়নি। মেজরিটি সিট পেতে গেলে দরকার ছিল 36। তাহলে বিজেপি 31টা সিট পাওয়ার ফলে ও মেজরিটি পায়নি, কিন্তু প্রথম তাকেই বলা হয়েছিল সরকার গঠনের জন্য, কিন্তু বিজেপি কারোর সাথে জোট করতে রাজি হয়নি বলে ও সরকার তৈরি করতে পারেনি। তখন আম আদমি কংগ্রেসের সাথে জোট করে সরকার তৈরি করে। 28 + 8 36, মানে যেটা মেজরিটির জন্য দরকার সেই বহুমূল্যতা নিয়েই সরকার গঠন করেছিল। 2024 সালের এপ্রিল এবং মে মাসে সারা ভারতবর্ষে 18তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নরেন্দ্র মোদী বর্তমান প্রধানমন্ত্রী এবং মল্লিকার্জুন খাড়গে এখন অপোজিশন লিডার অফ মেম্বার অফ পার্লামেন্ট। এরপর আমাদের মনের সবচেয়ে বড় প্রশ্ন হলো আমরা কাকে ভোট দেব বা কেন ভোট দেব। তো এটার জন্য আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে পুরো ডিটেলসে বলা আছে যে এলিজিবিলিটি কী হবে, মেম্বার অফ পার্লামেন্ট হতে গেলে কি কি আমাদের দরকার। তো এখানে আমাদের যেটা দরকার সেটা হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী সিলেক্টেড এমপি ক্যান্ডিডেট যারা কন্টেস্ট করবেন তাদের মোরালিটি, তাদের ক্রেডিবিলিটি, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে আমাদের তাদেরকে নির্বাচিত করা, যে ভারতের আগামী দিনের মেম্বার অফ পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রী কাকে নির্বাচিত করব, এবং সেই নির্বাচনে আমরা যাতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি, আমাদের ভোটাধিকার প্রয়োগ করি, সেই অধিকার প্রয়োগ করেই আমরা যাতে আমাদের দেশের রাষ্ট্রনেতাকে নির্বাচিত করি, এই লক্ষ্যে কিন্তু আমাদের আগামী দিনের ভোট দিতে হবে এবং সবাই যাতে সুস্থভাবে ভোট দিই এই আশা রেখেই আজকের ব্লগটি শেষ করছি।